আর ভোলাটাইলাইজেশন হলো এই যে টেম্পারেচার অনেক হাই, এখন তুমি যদি ইউরিয়া বা অন্য যে কোনো ফার্টিলাইজার দিবা, এই অক্সিড সালফার দিলে সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন নাইট্রাস অক্সাইড, এরকম ম্যাঙ্গানিজ অক্সাইড ফর্ম বিভিন্ন ফার্টিলাইজার লস হয়ে যাবে, অ্যাটমসফিয়ারে চলে আসবে। ডিনাইট্রিফিকেশন নাইট্রোজেন ভাইঙা, মানে ওই নাইট্রেট ভাইঙা তোমার নাইট্রাস অক্সাইড হয়ে যাবে। এই বিভিন্ন ফর্মে আমার গাছ নাইট্রেট হিসাবে, কিন্তু সেটা ভাইঙা নাইট্রাস অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড এরকম গুলো হলে সেটা অ্যাটমসফিয়ারে চলে যাবে, তখন আর প্ল্যান্ট নিতে পারে। ফিক্সেশন দিলা তুমি ফার্টিলাইজার, সয়েল আটকে দিলে, ধরো 2:1 ক্লে 1:1 ক্লে, এরা কিছু ধরে রাখে তাদের নেগেটিভ চার্জ, যে ফার্টিলাইজার আমরা দেবো পজিটিভ চার্জ হলে সয়েল নেগেটিভলি চার্জ হবে, সে সয়েলের সাথে ফিক্স হয়ে যায়, পজিটিভ নেগেটিভ হয়ে। এই অবস্থায় আরেকটা হয় বাই কম্বিনেশন অফ 2 or more অফ দিস প্রসেস। এছাড়া ওই সয়েলে সবই রিমুভালও হয়, লিচিংও হয়, এরোশনও হয়, ভোলাটাইলাইজেশন হয়, সব ফ্যাক্টর একসাথে হতে পারে। এই হলো তোমার পুরো কোর্সের ইয়ে। এখন যদি আমরা ইন্ডিভিজুয়াল যাই সংক্ষিপ্তে, এর মধ্যে দেখো ক্রপ রিমুভাল কিভাবে হয়। ওই যে লেগুম ক্রপ দিলে নাইট্রোজেন দেওয়া লাগে না, এরকম কথাটা যে কত কত রেটে কিভাবে হয়, এই কিছু কথাটা বলা আছে, যদি একটু বুঝি করে যাই তাড়াতাড়ি করে, খুব আলাপ করবো না। For the growth and development and completion of life cycle of crops, nutrient contents are taken up by plants from the soils called plant uptake or removal of nutrients from soil, which depends on kinds or variety or yield of that crop. Is in nutrient uptake soil উপর নির্ভর করবে, পুরো ভ্যারাইটির উপর নির্ভর করবে, এগুলো আমরা আগে ভ্যারাইটিটা এটা অনেক করে আসছি। হ্যাঁ, examples: legume crops fix atmospheric nitrogen, but other crops like cereal use soil nitrogen. So the harvesting of legume removes less amount of nitrogen than that of cereals. মানে এই যে সয়েল থেকে লেগুমিনাস প্ল্যান্ট সয়েল থেকে খুব একটা নাইট্রোজেন নেয় না, অল্প, খুব অল্প। আর ইয়ারা অন্যান্য ক্রপস গুলি সয়েল থেকেই নেয়। লেগুমিনাস ক্রপে যদি তুমি যেখানে লেগুমিনাস ক্রপ গ্রো করে, যেন আমাদের সিম গাছ, ধনসা গাছ, এরকম যারা আছে, এগুলোর মধ্যে ওই সময় এরা যেখানে গ্রো করে সেখানে নাইট্রোজেন ফার্টিলাইজার দেওয়ার প্রয়োজন পড়ে না, দিলেও একটা কাজ করে। ইন বাংলাদেশ পটেটো রিমুভ 109, 20, 133 কেজি নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। বাংলাদেশে পটেটো কিভাবে কতটুকু রিমুভ করে, মাটি থেকে 109 নিতে পারে, পটাশিয়াম নেয়, ফসফরাস নেয় 20, পটাশিয়াম নেয় 132। তো এগুলি এইটা যদি মনে রাখো, তাহলে আমি যদি কথা যে সয়েলে আমি নাইট্রোজেন দেবো 120 কেজি, তাহলে 109 নিতে পারবো। তুমি যদি 140 দাও তাহলে এটা লস হবে বেশি। ওইরকম হিসাব করে নাইট্রোজেন নিতে পারবে 20, কিন্তু এটা ফিক্সেশন প্রবলেম, ফসফরাস নিতে পারবে 20, এটা ফিক্সেশন প্রবলেম আছে বলে এখানে একটু বেশি দিতে হবে। পটাশিয়াম সে 132 কেজি পার হেক্টর নিতে পারে, এখানে তুমি 150 কেজি দিলেও কোনো অসুবিধা নাই। আর পটাশিয়ামের লার্জারি কনজাম্পশন, পটাশিয়ামের কোনো টক্সিক ইফেক্ট নাই। এগুলো একটু যদি জানো তাহলে যে কত কত পটাশিয়াম কতটুকু, নাইট্রোজেন লাগে, ফসফরাস লাগে কতটুকু, এই জিনিসগুলো এখান থেকে মাথায় রাখতে হবে। এই কতটুকু, এটা কতটুকু যে এই যদি ইল্ড যদি তুমি চাও এগেইনস্ট ইল্ড অফ 30.9 টন পার হেক্টর, যদি এই যে পটেটো যদি তুমি ধরো 31 টন চাও, তাহলে তোমাকে এই রেটে ফার্টিলাইজার গুলি দিতে হবে। এতটা আপটেক একটু বেশি দিতে হবে, যে আপটেক করবে, আপটেক যা করবে তার সাথে তো 20% তোমাকে বেশি অ্যাড করা যায়, ফসফরাসের বেলা আরো খুব বেশি। নেক্সট স্লাইডে আসি, ক্রপ রিমুভাল। কোন কোন ক্রপ? এবার দেখুন, এ লার্জ অ্যামাউন্টস অফ নিউট্রিয়েন্টস ইজ রিমুভড বাই অ্যাবভ গ্রাউন্ড টিস্যুস অফ দ্য ভেরিয়াস ক্রপস। এখানে এই যে ধরো ক্রপ, তারপর ইল্ড, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। এখানে রাইসের বেলা বলা আছে 5 টন যদি ইল্ড চাও, নাইট্রোজেন দিতে হবে 90, ফসফরাস ধরো 8.73, আর পটাশিয়াম হলো এখানে এটা একটু দেখা যায় না, বড় করে নাকি, এটা যদি খুব বড় করে সরাই দিয়ে করার জন্য করে নেই। রাইস এটা যেটা দেখলাম 5 টন যদি গ্রেনিউল চাও, সেখানে তোমার হবে 90, তোমার এটা হলো 90 কেজি পার হেক্টর দিতে হবে, আর ফসফরাস দিতে হবে 8.73, এবং পটাশিয়াম দিতে 99.6 টন। এটা যে দেওয়া আছে নিউট্রিয়েন্ট রিমুভাল বাই অ্যাবভ গ্রাউন্ড পার কেজি পার হেক্টর, এই যে নিউট্রিয়েন্ট রিমুভাল পড়ে আছে, ক্রপ রিমুভাল। হ্যাঁ, এটা রাইস এভাবে রিমুভ করে যদি 5 টন গ্রেনিউল চাও, টার্গেট যদি তোমার হয় 5 টন, কিন্তু টার্গেট যদি বেশি হয়, এই যে রাইস নিচে আবার আছে মডার্ন রাইস, টার্গেট হলো 5.8, এখানে আবার এরকম করে নিউট্রিয়েন্ট ভেরিয়েশন হবে। উপরে যেমন 90 দিয়েছে, এখানে দেওয়া হবে 102,
নিবে 102, সরি 102, ফসফরাস নিবে 17, পটাশিয়াম নিবে 138, সালফার এখানে কিছু আছে। তাহলে এইগুলি আমি এরকম করে ছোট করে দেখাই রাখছিলাম যে তোমাদের তো এরকম হয়তো কম্পেয়ার করার জন্য যে এটা বাংলাদেশ অ্যাসপেক্টে কোন কোন জায়গায় মডার্ন হুইট, পটেটো, টোবাকো এরা কতটুকু নিউট্রিয়েন্ট রিমুভ করবে। যখনই আমরা জানবো যে আমার টার্গেট টার্গেট যদি কম হয় নিউট্রিয়েন্ট আপটেকও কম হবে, টার্গেট যদি বেশি হয় তাহলে নিউট্রিয়েন্টও বেশি লাগবে। মুভ, বিন, পিনাট কোনটার কি ওগুলো নিজের একটু দেখবা, জানবা, ভবিষ্যতে নিজেদের জানার জন্য মাঠে গেলে কৃষকরা জিজ্ঞেস করবে এইটা কতটুকু লাগে, ওইটা কতটুকু লাগে, তখন তাদের প্রশ্ন উত্তর দিতে হয়। যেমন এখানে রাইস 5 টন, কর্ন যদি 6 টন হয় সেক্ষেত্রে কি করতে হবে, হুইট 2.5 টন হলে কি করতে হবে। এর থেকে তোমার ধারণাও আসবে যে হুইট যে আমরা দেই এর ইলটা কতটুকু হয়। এখানে 2.5 টনের কথা বলা আছে, হুইট এটার নামে 3, 4, 5 টন ধরি। এখন যদি তুমি চিন্তা করো হুইট ফলাবো 10 টন হিসেবে, তখন দেখবো যে এটা হবে না। মুগ বিন 1 টন পার হেক্টর, বা পিনাট 2.5 টন পার হেক্টর, সয়াবিন 2 টন পার হেক্টর। এখন ধরো এই ডেটাগুলো একটু পুরনো, এর সাথে হয়তো ডাবল হইতে পারে, ধরো না বর্তমানে ইয়াতে ডাবল বা 2.5 গুণ। রাইস যেহেতু 5 বছর, রাইস এখন 5-7 টন 8 টন আমরা টার্গেট করে থাকি। এগুলো একটু নিজেরা পর্ব মাথায় রাখ। এর মধ্যে দিয়ে ওই ইয়ের উপরে কিছু কথা বলা আছে। অলমোস্ট অল অফ দ্য নাইট্রোজেন ফর লেগুমস কামস ফ্রম atmosphere through nitrogen fixation. By crop removal, grain crops exert a greater burden on the soil than legumes, especially when nitrogen fixing capacity of legume is taken into account. নাইট্রোজেন ইয়ে থাকলে তখন ওই লেগুম ক্রপ অন্যান্য ক্রপের তুলনায় একটু কম বার্ডেন দেয় সয়েলের উপর। সেটা বললাম যে লেগুমিনেশন নাইট্রোজেন দেওয়া দরকার। Although legume quantities of sorry, although large quantities of nutrients are required to produce the above ground portion of all crops, fortunately, many crops require that only the seed or fruit be removed and mass of other plants parts return to the soil. এখন কথা যে আমরা এই যে ধরো সিরিয়াল রাইসের কথাই বলি, নিউট্রিয়েন্ট তো মাঠ থেকে রিমুভ করে নেয়, গ্রেইনের মধ্যে যায় 1 থেকে 2%, আর বাকি তোমার 99 বা 98% থাকে স্ট্রতে। এই স্ট্র গুলি মাটিতে মিশিয়ে দিলে আবার নিউট্রিয়েন্ট ফিরিয়ে দেওয়া হয়। এই জন্য আমরা সবসময় বলি যে এরকম অন্তত 4 বছর একবার যদি এরকম মিশিয়ে দেওয়া হয় তাহলে সয়েলের হেলথ ভালো থাকে। আদারওয়াইজ আমি নেব গ্রেইনটা, আমার দরকার গ্রেইন, কিন্তু আমি নিলাম মাত্র 1-2% নিউট্রিয়েন্ট, বাকি 98% নিউট্রিয়েন্টই মাটি থেকে লস হয়ে গেল। এটার দিকে আমাদের একটু কেয়ারফুল থাকা দরকার। Obviously, tillage, hay, forage, salad crops remove more nutrients because the entire above ground part is গ্রেইনটা নেই। ধরো গরু খাইলে সেটা অন্যান্য হবে। আর এই যে ভেজিটেবল লেটুস পুরোটা খেয়ে ফেলায়, এখানে আর পুরোই আপডেট পুরোটাই আমাদের কাজে লাগে। এই জিনিসগুলো একটু লিসিং এই সমস্ত বললাম, তো এগুলো জাস্ট পুরো যে কথা আলাপ করলে অনেক সময় নেবো, বুঝতেছো। This is the common process of nutrient loss from soil. Percolating through soil profile carries dissolved nutrients. Sandy soil generally permit higher percolation rate than those of loamy or clay soils. In arid region, small amounts are lost through leaching than humid regions. Soils with plant cover permits less water percolation than those of bare soils. যে সয়েল যদি খালি থাকে সেখান থেকে তোমার এই লিচিং লসটা বেশি হয়। যদি সয়েল কাভার থাকে, তারপরে সয়েল উপর গাছ লাগাইলা তখন লিচিং লসটা একটু কমে, মানে প্লান্ট তখন কিছু নেয়, যে কারণে বেয়ার থাকলে তো নেওয়ার কেউ থাকে না, লিচ হয়ে চলে যায়। It is observed that 82 kg per hectare per year of nitrogen is lost from a bare upland soil, but 1/10 of that amount is lost when same soil covered with crops. মানে এখানে দেখা গেল যে বেয়ার থাকে তাহলে বছরে 82 কেজি পার হেক্টর পার ইয়ার নাইট্রোজেন লস হয়, কিন্তু এখানে যদি গাছটা কাভার করা তখন ক্রপ দিয়ে ঢাকা থাকে, কাভার বলতে গাছপালা লাগানো, ক্রপ দিয়ে সে কাভার করে দেওয়া হয়, তাহলে 1/10 লস হয়। Erosion, not only nutrient but entire soil as well is lost through erosion. পুরো সয়েলটা একবারে মাটি উঠাই নিয়ে যেতে পারে। This is particularly true for nitrogen, which is
virgin soil and short crops occurs largely in the form of organic matter in the soil surface. Where precipitation is more where precipitation is in the form where precipitation in the form of rain or snow is high, losses of nutrients through runoff and erosion of upland soils are high. এখানে বলছে প্রেসিপিটেশন যদি বৃষ্টি আকারে অথবা স্নো আকারে আসে তখন এই নিউট্রিয়েন্ট লসটা এরোশন রানাফের খুব বেশি, এখন কিন্তু একটা স্নো পড়তেছে ক্ষয়িং হয়ে সে একদিকে ধাও করবে পানি তো পড়তেছে ওরা সারফেস থেকে এখন সয়েল লুসেন soil from part to another area, এখন ওই যে ল্যান্ড লেভেলিং আমরা করি এতে যদি হাই মিক্স করে দেই তাহলে টপ লেভেল টপ সয়েল থেকে লোয়ার চলে যায়। erosion on the higher থাকলো সেই সয়েলের ফার্টিলাইজেশনটা কম, এই জিনিসগুলো কমন করলে বুঝবা। corn and rice land preparation leveling has resulted in zinc, nitrogen and phosphorus deficiency. তো corn field এ যদি এরকম ল্যান্ড লেভেলিং এবং ইয়ে করো ল্যান্ড প্রিপেয়ার করো তা সেখানে দেখা যায় নাইট্রোজেন ও জিঙ্ক ডেফিসিয়েন্সি দেখা দিতে পারে, নাইট্রোজেন জিঙ্ক ও ফসফরাস ডেফিসিয়েন্সি। সুতরাং এইরকম ক্ষেত্রে আমাদের কিছু নিউট্রিয়েন্ট আগে থেকে অ্যাপ্লাই করতে হবে। ভোলাটাইলাইজেশন, হ্যাঁ, losses of gaseous nutrient elements from the soil surface is called volatilization, another avenue of nutrient loss. Nitrogen is most easily lost through volatilization, particularly in paddy soil and upland soils that have poorly drained areas. Volatilization submergence tends to bring soil pH around 7, whether or not the original pH was lower or higher than pH 7 কথা সাবমার্জেন্স একটা ট্রিটমেন্ট মনে করো সবসময় যদি অ্যাসিড সয়েল হয় পানি দিয়ে সাবমার্জ করে, সাবমার্জ মানে কি তুমি স্ট্যান্ডিং ওয়াটার অন্তত 5 থেকে 6 সেন্টিমিটার থাকতে হবে, সেটা কিন্তু সাবমার্জ সয়েল বলে না। সাবমার্জ করলেই পানি দিয়ে অ্যাসিড সয়েল হলো পিএইচ অ্যাটলিস্ট 6 এর কাছাকাছি চলে যায়, সেজন্য আমরা বলি সাবমার্জেন্স ইটসেলফ এ ট্রিটমেন্ট ফর অ্যাসিড সয়েল। সেখানে করে কি সাবমার্জে টেন্ড টু ব্রিং সয়েল পিএইচ অ্যারাউন্ড 7, whether or not যাই হোক অরিজিনাল পিএইচ ওয়াজ লোয়ার অর হায়ার দেন 7। যদি পিএইচ উপরেও থাকে তাহলে 7 এ নিয়ে আসে, অথবা নিচে থাকলেও 7 এ নিয়ে আসে। উত্তরটা দিতে পারবা ঘটনাটা কি? পিএইচ 7 একজন বলতে পারবা? পিএইচ যদি 8 এও থাকে সেটাও 7 এর কাছাকাছি আসে, পিএইচ যদি 5 এ থাকে সেটাও 7 এর কাছাকাছি আসে, ঘটনাটা কি? সাবমার্জেন্সে শোনা যায়? আমাকে শুনতে পাচ্ছ? আমি একা চিল্লাই। হ্যালো, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি বললাম যে একা একা চিল্লাই কিনা। এই যে সাবমার্জেন্স কেন পিএইচ 7 এ আনে কেউ একটু উত্তর দিবা? এখানে বলছি আমি whether or not the original pH is lower or higher than pH 7. যদি pH 7 এর চেয়ে নিচেও থাকে অথবা উপরেও থাকে সাবমার্জেন্স pH টাকে 7 এর কাছাকাছি নিয়ে আসে, কারণটা কি? কেউ বলতে পারতেছে না? সিম্পলি যে পানি সাধারণত pH অ্যারাউন্ড 7 থাকে, এই পানিটি দিয়েই তো সাবমার্জ করছো তাই না? যেখানে তুমি সাবমার্জ করছো সয়েলের ওয়াটার বা সয়েলের যে অ্যাসিডিটি, এতে অনেক পানি হলে ডাইলিউশন হয়ে যায়, ডাইলিউশন হয়ে গেলে অ্যাসিডিটি কমে যায়, তার মানে কি নিউট্রালের দিকে আসে। আবার যদি অ্যালকালাইনিটিও থাকে সেটাও তো ডাইলিউশনে যায়, এই সব কিছু ডাইলিউশনে গিয়ে ওই অ্যারাউন্ড নিউট্রালের কাছাকাছি আসে। সিম্পল কথাটা মনে রাখবো, এগুলো ভবিষ্যতে প্রশ্ন ভাইবা বা ভবিষ্যতে নিচের থিসিসের কাজেও বিভিন্ন সময় এগুলো জানতে হবে যে আমার সয়েলে হচ্ছিল হঠাৎ এই হলো, কারণটা কি? At pH 7, some nitrogen may be volatilized into ammonia. As much as 50% of solid ammonium nitrogen fertilizer has been found to be volatilized when added to the surface soils or into irrigation water or to soils about pH 6.5 or above. এই যে নাইট্রোজেনের কি কনসিকুয়েন্সটা ঘটে সেটা এখানে বলে দিল যে
50% নাইট্রোজেন তোমার লস হবে, অ্যারাউন্ড পিএইচ হবে যদি তুমি অ্যামোনিয়া হিসেবে দাও। হ্যাঁ, এখন লিকুইড ফার্টিলাইজার অ্যামোনিয়াই আমরা সাধারণত লিকুইড অ্যামোনিয়া বলে থাকি। Ammonium nitrogen fertilizer should be pre-planned, incorporated to prevent loss from fertilization. And ammonium fertilizer যেটা দিবা যেমন ইউরিয়া প্রি প্ল্যান গাছ লাগানোর আগে দিবা, তাতে করে লসটা কম হবে। ডিনাইট্রিফিকেশন, এখানে যে ডিনাইট্রিফিকেশন কিভাবে হয়, নাইট্রেট ভেঙে নাইট্রাইট, নাইট্রাস ডাইঅক্সাইড, নাইট্রোজেন, এভাবে ডিনাইট্রিফিকেশন প্রসেসটা পরে আসছে, তোমরা অথবা কথা বলি। ফিক্সিয়েশন ফিক্স হয়ে যায় কিভাবে হয়, ডাবল মানে আয়ন পজিটিভ নেগেটিভ এ নিয়ে আর খুব বেশি কথা না বলি। অনিয়াতে কি হয়, এখানে একটা চার্ট দেয়া আছে, এখানে রিলেটিভ অ্যাসিডিটি এখানে বলছে ধরো লো, এই জায়গায় লো, এই জায়গায় মিডিয়াম, এই জায়গায় হাই। এখানে অ্যামাউন্ট অফ ফসফরাস ফিক্সেশন ইন সয়েলস, এই যে চার্টটা দেখছো, আর এদিকে হলো অ্যাসিড, স্ট্রংলি অ্যাসিড স্ট্রঙ্গার দেন সয়েল অ্যাসিড। এই সমস্ত জায়গায় এই যে অ্যাসিড স্ট্রঙ্গার দেন সয়েল অ্যাসিডের সময় এই এমনি যা আছে তার চেয়েও অ্যাসিড স্ট্রঙ্গার দেন সয়েল অ্যাসিড, মানে সয়েলে সাধারণত যে অ্যাসিড থাকার কথা তার চেয়ে বেশি স্ট্রঙ্গার। অ্যাসিডিটি, অ্যাসিডিটি বলতে যে নরমাল অ্যাসিডিটি যেটা থাকার কথা, মডারেট অ্যাসিডিটি, নিউট্রাল, মডারেট অ্যালকালিনিটি, অ্যালকালি সয়েলস অফ ডেজার্টস। হ্যাঁ, কোথায় ডেজার্টে অ্যালকালি সয়েল থাকলে তখন তুমি এগুলি পাইবে। এখানে এসে ধরো ফিক্সেশন গুলি কিভাবে হয়, এই সরি ধরো ফিক্সেশন এখানে এসে এই যে হিল অফ, যে এই যে একটা হিপ দেখাচ্ছে, হ্যাঁ এই পিএইচ 3 তে and বলছে কি হিল অফ ফিক্সেশন বাই কম্পোজিশন উইথ আয়রন ফ্রম দ্য ক্লে, আয়রন ফ্রম দ্য ক্লে। আয়রন আসে কোথা থেকে, যে খুব যখন সয়েলে ক্লে সয়েল হয় আয়রন বেশি থাকে, তখন অ্যাসিড সয়েলে বেশি ফিক্সেশন হয় আয়রনের সাথে, আয়রন ফসফেট, তারপর অন্যান্য যদি জিঙ্ক মানে আয়রন জিঙ্ক এরকম একটা কম্পাউন্ড ফর্ম করলো, সেই অর্থে ফসফরাস সাধারণত ধরি, আয়রন ফসফেট, জিঙ্ক ফসফেট, এরকম করে বিভিন্ন রকম ফিক্সেশন হয় এই স্টেজে বেশি, অর্থাৎ পিএইচ 3 তে এসে তোমার খুব বেশি স্ট্রং অ্যাসিডিটি শো করে। এই যে স্কেলটা কিন্তু পিএইচ এর, এদিকে যাচ্ছে পিএইচ আর এদিকে লো, একবারে খুবই লো, একের মতো বুঝতে পারো। 3 এ বেশি হিপের মতো, আবার এই কাছাকাছি 6 এর কাছাকাছি ম্যাক্সিমাম ফিক্স হয়, 8 এর কাছাকাছি ম্যাক্সিমাম ফিক্স হয়। এটা রিয়েলি অ্যাকচুয়ালি এই যে কথাগুলি বলা আছে, তোমার এই বেলি মানে বেলি নাম্বার 1 ডিক্রিজ ফিক্সেশন টু অ্যাসিডিক ফর লেগুমস, এই যে এখানে এসে মানে কিছুটা কমে, এখানে যে ডিক্রিজ ফিক্সেশন কমে কি টু অ্যাসিড ফ্রম লেগুমস, লেগুমিনাস প্ল্যান্ট ডিক্রিজড ফিক্সেশন, তারপরে টু অ্যাসিড ফর লেগুমস, মানে এটা অ্যাসিড কমলো এই যে লেগুমিনাস প্ল্যান্টের জন্য এই ধরনের এই যে বেলি যেটা দেখালো ওটা সুটেবল না। এই সমস্ত বেলিতে এখানে তুমি মানে লেগুমিনাস প্ল্যান্ট গ্রো করো না। এই তিনটা জিনিসের এক্সপ্লেনেশন হলো যে একই জিনিস তোমার ফসফরাস এবং জিঙ্ক, এই তিনটায় ধরো আমরা বলি সাধারণত 3, 6 বা 8, ওদের আমরা 4, 6, 8ও দেখি, কারণ নাইট্রোজেন এবং সরি ফসফরাস এবং জিঙ্কের নেচার একই রকম। এই সময় গেলে ফিক্স হবে যে ধরো 4 গিয়ে ফসফরাস ফিক্স হবে, 6 গিয়ে 8 গিয়ে ফিক্স হবে, মাঝখানে এরা আবার রিলিজ হয়, এই যে নাইমে আসে, এই সমস্ত কন্ডিশনে একটু রিলিজ হয়। জাস্ট এগুলি একটু দেখার জন্য দেখা। এখন প্ল্যান্ট নিউট্রিয়েন্ট কোন কোন জায়গায় নাইট্রোজেন কোন কোন অবস্থায় বেশি পাবা, এখানে পিএইচ রেঞ্জ দেওয়া আছে। ধরো নাইট্রোজেন ভালো পাইতে হলে এখান থেকে তুমি ধরো 5.5 বা 6 থেকে এদিকে আইসা এবং 8 এর মতো এই রেঞ্জে নাইট্রোজেন অ্যাভেলেবল বেশি। ফসফরাস ধরো এখানে পাওই না, এখানে আইসা ওই যে 6 এর পরে কিছু পাইবা, এখানে আবার 7 এর পরে কমে যাবে, আবার 8.5 গিয়ে কিছুটা পাবা, এই যে ভেরিয়েশন হয়। ঠিক এই ফসফরাসের সাথে জিঙ্কের একটা মিল আছে, দেখো জিঙ্ক এরকম লোয়ার লেভেলে কম, মাঝখানে কিছু পাইলে আবার শেষে গিয়ে কমে যায়। ব্রোনও এরকম, তারপর এই ছবিগুলি চোখে বাসায় রাখে কে কোন লেভেলে কোন পিএইচ অ্যাভেলেবল হয়, এটা এরকম জানার জন্য। এটা মিসাইল না যে এই পিএইচ যত স্ট্রঙ্গার হয় তখন তোমার ফসফরাস ফিক্স হয়ে যায়, আবার মাঝখানেও এসে ফিক্স হয়, এই যে 7.5 থেকে 8.5 পর্যন্ত এখানেও কমে যায়, আবার 8 এর পরে ফসফরাস অ্যাভেলেবল। 6 বললাম 4, 6 6 থেকেও
এই যে এখান থেকে শুরু হলে 6 হয়, 6 থেকে অ্যাভেলেবল, আর আস্তে আস্তে এগুলো কমে যায়। এরকম নিউট্রিয়েন্ট গুলি বিভিন্ন জায়গায় ছবি টবিতে দেখানো, তোমরা এগুলো একটু মাথায় নিয়ে চিন্তা করে দেখো। এক ছবি একসাথে এখানে বলার নাই যে কম বেশি, মোটা দাগ চিকন দাগ দিয়ে বোঝানো যায়, মোটা মানে অ্যাভেলেবল, চিকন মানে কম। রেসিডুয়াল আর ক্যারি ওভার ইফেক্ট যা দিলাম ফার্টিলাইজার তো সয়েলে তো সব নেয় না, রিমুভ করে না, কিছু থাকলে পরবর্তী প্রয়োগের জন্য কি হয় সেই জিনিসটা একটু আমাদের জানাবো। এখানে the fertilizer which remain in the soil after plant has taken up is called residual fertilizer, and the effect of the fertilizer are called residual or carryover effect. অর্থাৎ আমাদের যে ফার্টিলাইজার দিলাম তার সয়েলে যেটা থেকে যায় ফার্স্ট ক্রপ নেওয়ার পরে, সেটা হলো রেসিডুয়াল ফার্টিলাইজার, এবং এর যে একটা ইফেক্ট পরবর্তী ক্রমের জন্য সেটা হলো রেসিডুয়াল অর ক্যারি ওভার ইফেক্ট বলি। যেমন নাইট্রোজেন আমি 100 টন দিলাম, এবার রাইসের জন্য রাইস কিছু নিল আর কিছু মাটিতে থাকলো। পরবর্তী ক্রপের জন্য আমি ধরো হুইট গ্রো করাবো, এখানে যতটুকু থাকে তার একটা ইম্প্যাক্ট হুইটের উপর পড়বে। এই যে এটা হলো রেসিডুয়াল ইফেক্ট অথবা ক্যারি ওভার ইফেক্ট, অর্থাৎ এই জায়গা থেকে আমি 100 টন দিলাম, এখান থেকে কিছু ইফেক্ট পরবর্তী ক্রপের জন্য নিয়ে নিই। Residual effect depend on the following factors. কি কি? Nature and amount of fertilizer added. এটা কি কি ফ্যাক্টরের উপরে আমরা ফার্টিলাইজার দিলাম, তার নেচার কি, তার কতটুকু অ্যামাউন্টে দিলাম, তারপরে প্রোফিল কি ধরনের ইল্ড আমরা চাই, মেথডস অফ হারভেস্টিং কিভাবে আমরা হারভেস্ট করে থাকি, নেচার অফ সয়েল মধ্যে ধরো ক্লে সয়েল, স্যান্ডি সয়েল, এরকম। সয়েল ইফেক্টটা কিরকম, সয়েল ময়েশ্চার, সয়েল টেম্পারেচার, সয়েল টেক্সচার, সয়েল পিএইচ, রেট অপারেশন, টাইম এন্ড মেথড অফ অ্যাপ্লিকেশন এন্ড হারভেস্ট, এই সমস্ত ফ্যাক্টর গুলি চিন্তা করে আমরা ওই রেসিডুয়াল ইফেক্ট পাবো। মানে রেসিডু থাকবে কি থাকবে না, থাকলে বেশি থাকবে না কম থাকবে, এই ধরনের কথাবার্তা। হ্যাঁ, what is left however is not all carryover because of leaching losses, fixation and surface erosion. এখন তুমি ধরো কথা ফার্টিলাইজার 100 টন দিছো, তুমি দেখলা যে আমি 100 টনের মধ্যে আমার গাছ নিচে মাত্র 40%, তাহলে আর 60% মাটিতে আছে। আসলে তা না, এই 60% মধ্যে থেকে কিছু ভোলাটাইলাইজেশন হবে, কিছু ফিক্স হবে, কিছু এরোশন সারফেস এরোশনে চলে যাবে, কিছু লিচিং লস হবে, এরপরে যেটা থাকবে দ্যাট ইজ দি লেফট আর দিস ক্যারি ওভার। হ্যাঁ, এগুলো একটু দেখা, এরপরে ছবি টবি দিয়ে এগুলো কিভাবে ফিক্স হয় এগুলো ছবি দেখে নিবা। এখন রেসিডুয়াল ক্যারি ওভার ইফেক্ট ইফেক্টস অফ ভেরিয়াস ফার্টিলাইজার, নাইট্রোজেনের জন্য কেমন, ফসফরাসের জন্য কেমন, পটাশিয়ামের জন্য কেমন, রেসিডুয়াল ইফেক্টস সালফার অলসো মেনশনেবল। এগুলি একটু বেশি ডিটেইলস হয়ে যায়, তোমরা নিজের একটু পড়ে নিবা যে বিভিন্ন এলিমেন্টের জন্য কতটুকু কি হয়। যে নাইট্রোজেন 40% না 30-40% ইউজ হয়, ফসফরাসের মধ্যে আমরা 10-15% আমরা ইউজ করতে পারি, এগুলো একবার পড়লে। পটাশিয়ামের মধ্যে আমরা ধরো 80% ইউজ করতে পারি, কিন্তু এটা মানে পটাশিয়াম 80% পটাশিয়াম রিমুভ বাই প্ল্যান্টস। If so, then 20% of remaining potassium is considered as residual potassium. পটাশিয়াম ইনফ্যাক্ট আমাদের যতটুকু দরকার সাপ্লাই দেবো, আমার বেশি দিলে ক্ষতি করে না। লাক্সারি বেশি নিলো প্লান্টে লাক্সারি কনজাম্পশন বলে থাকি আমরা, ওটা প্লান্টের খুব ক্ষতি করে না। এগুলো একটা একটা করে পড়ে নেই। মুভমেন্ট অফ ফার্টিলাইজার अनुसार तो क्लास है हैं अस्सलाम जरूर কিছু ফার্টিলাইজার মুভমেন্টস তাহলে মুভ করা, আমরা এখান থেকে ওই ফাইনালি যাব মোবাইলের মধ্যে দেখি এখানে তোমাদের কতটুকু কি অবস্থা আছো সবাই? জি স্যার, আছি। আমরা এইগুলি একটু 2-3 বার রিপিট করলে ভুলবা না। এখন তারপরে ওই মোবাইল নিউট্রিয়েন্ট গুলোর মধ্যে থেকে জানা, আমি জাস্ট আলাপ করতে গেলে এখানেও পড়া হয়, আবার ফ্রি লেকচারে আমার জানা বলতে গেলে একটু সময় নিয়ে ফেলাই। Soluble salts are dissolved in the soil solution surrounding zone of the fertilizer application, which thus becomes quite concentrated. ফার্টিলাইজার দিলে soluble হয়, গাছের আশপাশে কনসেন্ট্রেটেড হয়ে যায়। ভালো বুঝলাম একটা। হ্যাঁ, rate and distance of movement of soils from point to the application depends on the nature of salts and the characteristics of climatic conditions of the soils. ফার্টিলাইজার দিলে যেখানে দেই সেখানে মানে পানিতে পড়লেই পানির একটু কনসেন্ট্রেশন বেড়ে যাবে স্বাভাবিক। কারণ এই কনসেন্ট্রেশন থেকে গাছের রুট কত দূরে
এবং ক্লাইমেটিক কন্ডিশন কেমন, কোল্ড, ওয়ার্ম, or heated, or rainy, or snowfall, এগুলোর উপর বেস করে মুভমেন্টটা ডিপেন্ড করে। তা তোমরা বুঝো যে বেশি গরম হলে সেক্ষেত্রে ফার্স্ট রিয়াকশন তাড়াতাড়ি মুভমেন্ট হবে, কোল্ড হলে মানে ডেন্স হয়ে যায়, মুভমেন্টটা ইয়ে হয়, এরকম কথা কথা এগুলো একটু ধারণা করে বুঝে নিবা। তারপরে কতগুলো এলিমেন্টের জন্য, বিশেষ করে ফসফরাস, নাইট্রোজেন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, মোবাইল নিউট্রিয়েন্ট আমাদের একসময় আসবে, আলাপ করবো। Phosphorus moves very slowly from the point of placement because phosphate ion is almost immobile in the soil. অর্থাৎ ফসফরাসটা কেমন ইমোবাইল এলিমেন্ট হিসেবে ধরি। এই যে কথাগুলি একটু মাথায় রাখবা, এই যে কথাগুলি এখানে একবার তাহলে ইমোবাইল হলে তাহলে গাছ নেবে কেমন করে, ওই যেটা কম মুভ করে সেটাকে ইমোবাইল ধরি। সব নিউট্রিয়েন্ট যদি ইমোবাইল হয়ে থাকে তাহলে গাছ নিতে পারবো না। অর্থাৎ নেওয়ার জন্য যে তাড়াতাড়ি আগাই আসে, যে ফসফরাস স্লো মুভ করে, এই যে ফসফরাস আয়ন ইজ অলমোস্ট ইমোবাইল ইন সয়েল। আমরা ওই যে মোবাইল এলিমেন্ট কি নাইট্রোজেন মোবাইল, ফসফরাস ইমোবাইল বলে থাকি। আর যদি বলবো যে একবার ইমোবাইল না, ওই কোয়াইট ইমোবাইল আর কি, হ্যাঁ কথাটা। All the water soluble phosphorus source move short distances for all practical purposes of the phosphorus are not important in all salts movement. এখন ওই যে সল্ট মুভমেন্টের ক্ষেত্রে যখন আমরা দেখি ফসফরাসের আমরা কনসিডার করি না, ফসফরাস মুভ করে না, যার জন্য ফসফরাসের ওই যে ফিক্সেশন গাছ আফেক্ট কমে যায়। আমরা সামনের দিকে আগাই। Nitrogen salts move up and down. Nitrogen salts move up and down, that is, it is mobile in the soil solution depending on direction of water movement. এই যে উপরে নিচে যায়, এখন ওয়াটার দিলে ওয়াটার নিচের দিকে যায়, নিচের দিকে তার নিচে চলে যাবে। আবার যদি মুভ আপাতত নিচে দিলা ক্যাপিলারি রাইজ টেম্পারেচার ইয়ে, তখন আবার উপরের দিকে মুভ করবে। এরকম between nitrate nitrogen and ammonium nitrogen, nitrate move more easily as it doesn't attach itself to the soil particles. কেন? অ্যামোনিয়াম নাইট্রোজেনের মধ্যে আর নাইট্রেট নাইট্রোজেনের মধ্যে নাইট্রেটটা বেশি মুভ করে, অ্যামোনিয়ামটা করে না। কারণটা কি? অ্যামোনিয়াম নাইট্রেট মুভ করে না, নাইট্রেট কি নেগেটিভলি চার্জ, সয়েল নেগেটিভলি চার্জ, নেগেটিভ রিফ্রাকশন এটা মুভ করে। আর অ্যামোনিয়ামটা পজিটিভলি চার্জ, সয়েলটা নেগেটিভ চার্জ, তখন সয়েল কিছু ধরে রাখে। এগুলো একটু মাথায় রাখবা। অ্যামোনিয়াম নাইট্রোজেন absorbed by soil colloids, it becomes mobile when it is converted to nitrate nitrogen. অ্যামোনিয়াম ফর্মে ফিক্স হয়ে যায়, কিন্তু অ্যামোনিয়ামটা আবার মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটির কারণে নাইট্রেটে চলে যায়, তখন এটা আবার মুভ করে। এইরকম কিছু দেখবা। Since potassium is positively charged, then it tends to attach itself to the colloidal complex and it is restricted to the movement. এটা ওই পটাশিয়ামও ইমোবাইলের মতোই কাজ করে, কারণ যেহেতু সে পজিটিভলি চার্জ, সয়েল নেগেটিভলি চার্জ, সেই অর্থে সয়েলে ফিক্স হয়ে যায়। The anionic makeup of ammoniacal and potassic salts as well as cations replaced must be considered in any evaluation of possible salts effects. এখন ওই যে অ্যানায়ন ক্যাটায়ন ফর্মটা আমাদের কনসিডারেশন নিতে হবে। কেন? পজিটিভ আয়ন হলে সয়েলের সাথে ফিক্স হওয়ার সম্ভাবনা থাকে, অ্যানায়ন হলে সয়েলের সাথে ফিক্স হবে না, এটা মোবাইল থাকবে। এই কথা if accompanying anion sulfate or chloride and the potassium replaces if accompanying anion is sulfate or chloride and the potassium replaces magnesium on the exchange complex, there is still a soluble salt present. এখানে বলা যে ডাবল আয়ন, হ্যাঁ, পটাশিয়াম একটা ক্লোরিন সরায়, ম্যাগনেসিয়াম একটা ম্যাগনেসিয়াম সালফেট হতে পারে, কিন্তু পটাশিয়াম দিয়ে যদি পটাশিয়াম সালফেট বানাইতে চায় তখন দুইটা চার্জ লাগে। এই অর্থে ওই যে আয়ন ইমব্যালেন্সটা থেকে যায়, এই কথাটা এখানে। On the other hand, if calcium is replaced, as much less soluble salts is formed if the added anion is sulfate. And কথা আবার বলছে কি, calcium is replaced as much soluble salts is formed if the added anion is sulfate. Sulfate যদি তখন দুটা, এখানে ওখানে একটা ইমব্যালেন্স থাকার কথা বলা, এখানে পটাশিয়াম সালফেট দিলে দুটা পটাশিয়াম হবে, এটা ডাবল বন্ড, এটাও ডাবল বন্ড, সুতরাং পটাশিয়াম সালফেটের জন্য আর এরকম তোমার অন্য আরেকটা এলিমেন্ট, যেমন এখানে পটাশিয়ামের সাথে সালফেট পটাশিয়াম সালফেট বানাইতে দুটো পটাশিয়াম দরকার, এখানে এরকম লাগবে না। সেটাই বললা যে as much less soluble salts in the form if the added anion is
সালফেট হয়। তাহলে এখানে ওই তোমার যদি তুমি ক্যালসিয়াম থাকে সালফেট দাও, ক্যালসিয়াম সালফেট ফর্ম করবে। এটাও আবার বিভিন্ন ফ্যাক্টরের মাধ্যমে রিলিজ হয়, কিন্তু প্রথম দেখা যায় যে তুমি সয়েলে যদি বেশি ক্যালসিয়াম থাকে সালফেট দিলে ক্যালসিয়াম সালফেট হিসেবে ইনসলুবল হয়ে যাবে নিউট্রিয়েন্টের অ্যাভেলেবিলিটি বা মুভমেন্ট কোনোভাবে। স্যার ক্লাস আছে অসুবিধা আছে স্যার, জরুরি স্যার, হ্যাঁ অসুবিধা নেই। Class গরম অনেক ক্লাসে আছে তাহলে সাইড এই শোনো, তোমরা এগুলো একটু পরে আইসো, যে ছোট ছোট জিনিসগুলি প্রত্যেকটা এলিমেন্ট ধরে আমি এখানে শেষ করি। এরপর সল্ট ইন্ডেক্স থেকে শুরু করবো। হ্যাঁ, সল্ট ইন্ডেক্স ইম্পর্টেন্ট, এইগুলো একটু দেখে আসো, তাহলে বুঝতে সুবিধা হবে। সল্ট ইন্ডেক্স এর নেক্সট ক্লাস কালকে করবো না ক্লাস? জি না স্যার, কালকে করবো না। তাহলে তো এরকম তোমরা ছুটি দিলে, এত ছুটি নিলে তো মুশকিল, আমরা লেবার হলে মুশকিল। ক্লাসও থাকবে, পরীক্ষাও থাকবে। হ্যাঁ, কালকে সবাই অ্যাবসেন্ট করে দেবো। যাও, ঠিক আছে, খোদা হাফেজ। শেষ করে দিলাম। জি স্যার। হ্যাঁ, ওকে স্যার। খোদা হাফেজ। এই পার্টিসিপেন্ট কত, এই কতটা হলে 68 কেন, আর কমে গেছে নাকি? পার্সেন্টেজ দিয়ে এখন পার্সেন্টেজ দিয়ে দেবো স্যার 79 ছিল প্রেজেন্ট। না? তাই তো দেখলাম, তা এখন 68 হলো কেন? পার্সেন্টেজ দেই তাহলে খাতা আছে আমার কাছে। আচ্ছা, শেয়ার পার্সেন্টেজ লিখে আমার পাঠাই দিই 68 এর। হ্যাঁ, আমার 68 এর মধ্যে আমি আছি 67। ঠিক আছে, খোদা হাফেজ। হ্যাঁ, তখন পাঠাবো 79 এর, বুঝতেছি আমি। খোদা হাফেজ, শেষ করে দেই।